খুব একটা স্টেক হোল্ডার কনসালটেন্সি ছাড়াই এই ডিসিশনটা হঠাৎ করেই চলে এসেছে। সো এক একজনের এক একটা অপটিক্স থাকতে পারে। আমি তো এই শঙ্কার জায়গাটা একদম প্রথমেই বলে নিলাম যে এটা পূর্ণাঙ্গ আলোচনা ছাড়া আপনি যেটাই করতে যাবেন দেখা যাবে যে একটা পক্ষের হয়তোবা পারপাসটা সার্ভ হবে। এবং অনেক ক্ষেত্রে এই যে শিক্ষার মতো একেবারে বেসিক কিছু জায়গাটা, এটারও দেখবেন বেনিফিশিয়ারি সবসময় তারাই হয় যাদের অর্থবিত্তে ফুলে ফাঁপা থাকে। কিন্তু সরকারটা আসলে কাদের? সরকার কি শুধুমাত্র ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডিতে থাকা ব্যক্তিবর্গেরই, নাকি সরকারটা ওই বিভিন্ন জায়গায় যেসব চর এলাকা আছে, ভালনারেবল এলাকা আছে, অত্যন্ত দরিদ্র এলাকা আছে সেই জায়গারও? বাংলাদেশের যুগে যুগে এমন অনেক মানুষকে দেখবেন খুবই ভালনারেবল এলাকা থেকে উঠে এসে অনেক দেশের জন্য, দশের জন্য ভালো কন্ট্রিবিউশন করার সুযোগটা পেয়েছে, জীবনে অনেক স্ট্রাগলটা করতে হয়েছে। এই জন্য আমি বলছিলাম আপনি এইটাই পলিসি নেওয়ার আগে আপনি যদি প্ল্যান করেন যে ঠিক আছে আমি এই 2 বছরের ভিতরে এই ডেলিভারেবলটা এটা দেখাইতে চাই, 3 বছরের ভিতরে এটা দেখাতে চাই, কিন্তু শিক্ষার ব্যাপারটা ডেলিভারেবল দেখানোটাই এতটা সহজ না। এটা কখনো কখনো আপনি যে কাজটা শুরু করবেন সেটা রেজাল্ট আসতে আসতে 10 বছরও লেগে যাইতে পারে, 15 বছরও লেগে যাইতে পারে। এইটা চমক দেখানোর কোনো ব্যাপার না। মানে যেমন আমি একটু যদি বলি যে মঞ্জুরি খোদা টরিক তিনি তার একটা লেখায় বলছেন যে উচ্চবিত্তরা দামি স্কুল তৈরি করে যেখানে সন্তানদের ভর্তি করিয়ে মেধাবী বলে স্বীকৃতি উৎপাদনের মাধ্যমে সমাজে বৈষম্য বিভাজন তৈরি করে। আসলেই কি তাই? প্র্যাকটিক্যালি দেখলে তো অবশ্যই দেখবেন যে এমন অনেক বাচ্চারা আছে। ইনফ্যাক্ট এইটাও না, আরও একটা ব্যাপার চিন্তা করেন, এটা আসলে পুরো দুনিয়ারই ভিউ। ধরেন আপনি আমি বাংলাদেশে বসে যে সুযোগ সুবিধার ভেতর আছি, আমি খুবই হ্যাপি বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে। কিন্তু এমন কেউ থাকতেই পারে যার মনে হইতেই পারে যে বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি এই জায়গায় জন্মগ্রহণ না করে উন্নত বিশ্বের কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করতাম, কোটিপতির ঘরে জন্ম নিতে পারতাম, তাহলে বোধহয় আমি অনেক প্রিভিলেজ থাকতে পারতাম। সো দেখেন, বৈষম্যের এই ব্যাপারটা আমরা যেভাবেই বলি না কেন, দিন শেষে এইটা এই যে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, এই জায়গাটা থাকে। আমাদের যাত্রাটা হওয়া উচিত এই জায়গাটাকে আমরা কিভাবে মিনিমাইজ করে ফেলতে পারছি। আবার একই সাথে আমাদের ইউটোপিয়ান চিন্তা ভাবনারও বাইরে যাইতে হবে। তার কারণ এই এত ছোট্ট একটা দেশে এত বিশাল সংখ্যক জনসংখ্যা, এবং পৃথিবীর বুকে বোধহয় জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশ তো সবসময় একদম টপেই থাকে আর কি, টপ টায়ারেই থাকে। সো এই জায়গায় আপনি অনেক সুবিধা আসলেই হারমোনিয়াস ডিস্ট্রিবিউশনের দিকে যাইতে পারবেন না। রেদার বৈষম্য যা যা আছে সেই জায়গা থেকে কতটা কমিয়ে আনা যায়। আপনি যদি কিছুটাও কমিয়ে আনেন, আমি মনে করবো সেটাই ক্রেডিটের ব্যাপার। একবারে আপনি ইউটোপিয়ান চিন্তা ভাবনা করে রাতারাতি সব বদলাই দিতে পারবেন না। কাজে আমাদের পদক্ষেপগুলো ইউটোপিয়ান না হোক, রেদার কতটুকুন ভ্যালু অ্যাড করে আপনি ওই যে যেমন এই এহসানুল হক মিলন সাহেব যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, ওসমান ফারুক যখন শিক্ষামন্ত্রী ছিলেন, নকল ধরার যে যাত্রাটা নিশ্চয়ই তার আগেও ছিল, পরেও ছিল, ওনাদের আমলেও কিছু কিছু ছিল, কিন্তু উনি যে ওনাদের কন্ট্রিবিউশনে বেশ কিছুটা কমিয়ে আনতে পেরেছিলেন, এটা কি জিরো হয়ে গিয়েছিল? জিরো বলতে তো কিছু নাই। কিন্তু এই যে জিরো হয়নি, কিন্তু নকল করে যে পাস করা সেটি বন্ধ হয়েছে। তার মানে এই যে ভ্যালুটা অ্যাড হয়েছে, এই ভ্যালুটা অ্যাডের জন্যই কিন্তু তারা স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। আমি ওইটা দেখতে চাই যে চটজলদি করে কোনো পদক্ষেপটা না নিয়ে আপনি সব বৈষম্য দূর করতে পারবেন না, রেদার যতটা আপনি কমাইতে পারেন। এই জন্য ওই যে একবার শেষ পর্যায়ে ডক্টর শিবলীর আহমেদ আপনাকে দিয়ে শেষ করতে চাই, কিছু কিছু জিনিস কমাতে পারি।